এরপরে বাসা থেকে বের হয়ে আমরা তো রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, বাট রিক্সা তো আর একবারে তো আর 3-4টা রিক্সা চলে আসবে না, যেহেতু আমরা প্রায় 14-15 জন মানুষ ছিলাম। তো একটা একটা করে রিক্সা আসলো, সে মানে বলে দিল, ও নাম ধরে ধরে বললো তোরা তোরা ওঠ রিক্সায়। তো তারা চলে যাচ্ছে। শেষে সে, আমি মানে অতনু ভাই, আমি আর হচ্ছে গিয়ে শাফিন ভাই, যে অতনু ভাইয়ের ছোট ভাই, আর হচ্ছে আমার একটা মামাতো ভাই, মানে আমরা 4জন আছি। এখন তো 2টা রিক্সা হইলেই চলে যায়। তো তারা দুজন বলতেছে ওরা কখন গেছে, ওরা গিয়ে খায়া টায়া ফেলবো না, ভাই তুমি আসো আস্তে আস্তে। আমার বলতেছে যে চল আমরা যাই। তো আমি যাইতে নিয়েছি, সে বলতেছে না এত হাঁটতে হবে না, তুই দাঁড়া, রিক্সা আসবে, এই তোরা দুজন যা। তো ওরা দুজন তো হেঁটে হেঁটে চলে গেছে অনেকটা দূর। তো সামনে গিয়ে ওরা আবার রিক্সা পেয়ে গেছে। তো এখন তার সাথে আমাকে রিক্সায় যেতে হবে, এর চেয়ে দুঃখের আর কি হইতে পারে। তারপরেও কী করবো, একটু হাঁটলাম, হাঁটার পরে রিক্সা আসছে, উঠছি। ওঠার পরে এখন তো আমি মানে এত পরিমাণে চাপতেছি, পারলে আমি রিক্সা ভেঙে বের হয়ে যাই। একদম গাটা শক্ত করে বসে আছি, কোন লোকের সাথে রিক্সায় বসছি। আর সেই লোকও তো অনেক লম্বা, যেহেতু বেচারা প্রথমে তো হুক উঠাইছে রিক্সা যাতে আমি কমফোর্টেবলি বসতে পারি। তারপরে আবার সে বসতে পারতেছিল না, তার কষ্ট হইতেছিল, এই জন্য মানে হুকটা খোলা রাখছে। বাট আমি তো মানে ভয়ের চোটে তো শক্ত হয়ে আছি, ওইদিকে পা দিয়ে যে আটকাবো নিচে, যে রিক্সায় বসলে এত উঁচা হিল পরে আছি। তো আমার হাইটটা যেহেতু কম, আমি খুব উঁচা হিল পরি সবসময়, তো মানে খুব কষ্টই হইতাছিল। যাই হোক, তারপরও তেমনিতেই ভয়ে বসে আছি খিচে টিচে। তখন স্পিড ব্রেকার আসার পর একদম উপর হয়ে পড়তে নিলাম। তখন সে আমাকে বাঁচাইলো, পড়া থেকে রক্ষা করলো, ধরে টরে এত জোরে একটা ধমক দিল যে ঠিক হয়ে রিক্সায়ও বসতে পারে না। তখন রিক্সাওয়ালা মামা আমার পিছন দিকে তাকায়, দেখলো কী হয়েছে। তারপরে গেলাম, যাওয়ার পরে তো যে যার মতো ফুচকা খাইতেছে। সে মানে ওইখানকার যে ফুচকার দোকানে যে চেয়ার থাকে, ওইটা দেখে তার এত আনইজি লাগতেছে, মানে আমাদের খাওয়া দাওয়া দেখেও তার খুব বিরক্ত লাগতেছে। সে মানে বসতেও আসে না, সে কতক্ষণ মানে আমি যে চেয়ারটায় বসছি ওটা থেকে 1-1.5 হাত দূরে ওইখানে সে দাঁড়ায় আছে। তো সবাই তাকে খুব সাধতেছে, সে তো বড় ভাই, তো সবচেয়ে বেশি হচ্ছে মাহারিন আপু, যেহেতু সে তাকে পছন্দ করে। তো ওই জায়গাটা থেকে সে মানে কথা বলার আর কি একটু চেষ্টা, ভাইয়া তুমি বসো, আমাদের এখানে এসে বসো, একটু খাও, মানে এরকম বলতেছে। সেটা বলতেছে, অনেক না না করতেছে। তখন হচ্ছে যে মেঝো ভাই, সে আবার 1 প্লেট ফুচকা নিছে খাওয়ার জন্য। সে তো তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে ঘুরে হয়তো খায়, তার কাছে মানে সব কিছু ইজি। তো তারা 3জন খাচ্ছে, মেজো ভাই, তার ফ্রেন্ড, সবাই ওরা খাচ্ছে। তখন হচ্ছে গিয়ে সে বলতেছে আচ্ছা সমস্যা নেই, তোদের কাছ থেকে আমি একটু খাবো না, এত অনেক সারতেছে সবাই। তখন না মেজো ভাই কী বলে বলে উঠছে, তুই আবার ওদের কাছ থেকে খাবি, মানে তুই আরেকজনের প্লেটের ফুচকা খাবি, মানে সে অনেক তাকে করতেছে। তারপরে তো এটা শুনে তো মাহারিন আপু অনেক খুশি হয়ে গেছে, ও তার প্লেট থেকে তাকে ফুচকা খাওয়াইতে পারবে। বাট আমার তো এগুলো কোনো মাথায় নেই, আমি শুনতেছি সব কিছু, বাট আমি তাকে কেন ফুচকা খাওয়াবো। যাই হোক, তো সে প্রথমে তো মেঝো ভাইয়ের প্লেট থেকে একটা ফুচকা খাইছে। তারপরে মাহারিন আপু সাথতেছে, ভাইয়া নেও নেও বলে একদম বানায় টানে। তো মাহারিন আপুরটা হাত দিয়ে নিয়ে ওনার প্লেট থেকে খাইছে। তারপরে আমাকে বলছে দিতে, মানে সে সেধে বলতেছে যে তুই একটা দে, তোর থেকে একটা খাই। তখন আমি আমি তার ফুচকা দিব, এইরকম একটা রিয়াকশান ছিল আমার। তারপর যাই হোক, চামিচাই উঠায় দিতেছিলাম, মানে আমার হাত এত পরিমাণে কাঁপতেছে, আমার হাত থেকে ফুচকাটা নিচে পড়ে গেছে। তখন সে বললো যে থাক, তোর দিতে না, দে আমি খাই। তখন আমি যে চামিচটা দিয়ে খাচ্ছিলাম, সেই চামিচটা দিয়ে নিয়েই সে একটা ফুচকা খাইলো। এটা দেখে একদম মানে মেজো ভাই তো এখানে পুরো কনফার্ম যে কিছু একটা তো তার মনে চলতেছে। সে ওইখানে বারবার মানে তার দিকে তাকাইতেছে, তারা 2 ভাই চোখাচোখি কিছু একটা বলতেছে আর কি, ইশারায় টিশারায় এরকম। মানে আমি আবার অনেকবার তাকাইলাম তার দিকে, আমার মেজো ভাইয়ের দিকে, তখন বুঝলাম। কিন্তু আমাকে নিয়ে যে তাদের মনে কিছু চলতেছে, এইটা আমি বুঝি নাই। যাই হোক, তারপরে ফুচকা খাওয়া শেষ, কোক টোক খাইলো। এরপরে বাজারে হাবি জাবি কিনলো, এত কিছু চকলেট টকলেট কেনার পরে এখন যে মামাতো বোনরা ছিল ওদের বাড়িতে পরদিন আমাদের দাওয়াত। তো মামা বলছে যে পরদিন যাতে চলে আসে বাড়িতে। তো তাদের তো আর একা ছাড়া যাবে না, মেয়ে মানুষ আবার সবাই ইয়াং। তো বলতেছে যে শাফিন ভাইকে বলল যে তুই আর রাফিন যে 2জন মিলে ওদেরকে দিয়ে আয়, তারপরে তোরা বাসায় চলে আসিস। তো আমার যে মামাতো ভাই, যে একটা ছোট মামাতো ভাই, ও বলতেছে যাবে না আজকে, মানে ছোট ভাইয়ের সাথে থাকবে। তো ছোট ভাই বলতেছে তাহলে চল, আমি তাহলে তোদের বাসায় থাকবো, আমি আর আসবো না। তো সে চলে গেছে। আমার মেজো বোনটা মানে তাদের সাথে বায়না ধরছে, সেও চলে যাবে, না আমিও আজকে মামাদের বাসায় থাকবো, কালকে তো তোমরা আসবাই, আসলে তোমাদের সাথে এসে পড়বো না। তো আমি আর কি বলবো, সে বড় ভাই বলে দিছে আচ্ছা যাও। তো সবাই চলে গেছে, রয়ে গেলাম পেছনে সেই সে আর আমি। এখন এখন সে তো আমি অনেক, সে দাঁড়ায় রয়েছে মানে খাম্বার মতো এক জায়গায়, প্রায় 10 মিনিট হয়ে গেছে দাঁড়ায় রয়েছে, তাদের বিদায় টিদায় দিয়েও দাঁড়ায় রয়েছে। তখন আমি বলি কি ভাই রিক্সা নেন। তখন বলে না, তুই না আসার সময় তোর খুব শখ ছিল যে হেঁটে হেঁটে আসবি, চল হেঁটে হেঁটে বাসায় যাই। এখন আসার সময় তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট ছিল যে হাঁটতে হাঁটতে চলে আসবো, বাট এখন যেহেতু খেয়ে ফেলছি, তার মধ্যে আবার এত উঁচা জুতা পরনে, রাত হয়ে গেছে, তারপরে গ্রামের রাস্তাটাও তো ততটা সুন্দর না, এত
মানে আমি বললাম না থাক রিক্সায় নেন, না চল হেঁটে হেঁটে যাই। তখন সে আমাকে অনেকক্ষণ হাঁটায় এত তেল মজাইলো। যখন হচ্ছে গিয়ে মেন রোডটা পার হইলাম, মেন রোডটা পার হওয়ার পরে যে এলাকার যে রাস্তাগুলো হয় না মাটির রাস্তা, ওই রকম মানে ইট বিছানো একটা রাস্তা, তখন তো মানে উঁচা পরে খুব কষ্ট হইতেছিল ইট বিছানো রাস্তায় হাঁটতে। তখন সে বললো কি যে জুতাটা খুলে ফেল, তাইলে তো সুন্দর করে হাঁটতে পারিস, এখন আর তো কে দেখবো। তা আমিও চিন্তা করলাম যে বাড়ির সামনে তাই সেই পড়তাছি, তাহলে জুতা খুলে হাঁটি, এখন তো বাসায় যাবো, ফ্যাশনের কী দরকার। তা আমার অনেক বড় বড় চুল কোমরের নিচে, তার মধ্যে আবার ওন্না পড়ে গেছি অর্গ্যানজার, তো এদিক দিয়ে পড়তেছে ওই দিক দিয়ে পড়তেছে, মানে কী যে একটা করুণ অবস্থা। তারপরে জুতাটা খুললাম, জুতার ব্যাগটা খুলে এক হাতে নিচ্ছি, তো অন্যদিকে ওন্না পড়ে যেতেছে, অন্যদিকে চুল মাটিতে পড়ে যেতেছে জুতা খুলতে গিয়ে, মানে যা তা অবস্থা। তখন সে করলো কি আমার হাত থেকে আমার জুতাটার ব্যাগটা সে হাতে নিল। তা আমি মানে যে জুতা খুলছি উঠে যে দাঁড়াবো সেইটা মানে আমি আর দাঁড়াইনি, আমি না তার দিকে তাকায় আসি, বলতেছে ওঠ তাড়াতাড়ি হাঁট। এরপর আমি মনে মনে হাঁটতেছি আর চিন্তা করতেছি আল্লাহ এই লোক আমার জুতা তার হাতে নিল, মানে আমি তো খুব মানে টেনশনে পড়ে গেলাম ব্যাপারটা নিয়ে। যাই হোক তারপরে হাঁটছিলাম, তো তখন সে বলতেছে যে কি জামা কাপড় পরস, ওন্না সামলাইতে পারস না, চুল সামলাইতে পারস না, তো চুল তো বাইন্দা আসলে এবার তো একটা বেনি কাটতি, তাইলে তো আর চুল এত ছড়াইতো না। আমি কী কয় বেড়ে বেনি কাটতাম বলে যাইতেছি করতে ঘুরতে। তো এরকম আবল তাবল ভাবতে ভাবতে তো বাসা থেকে প্রায় 2-3 মিনিটের দূরত্বে আমরা, মানে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে বাট হেঁটে যাইতে 2-3 মিনিট লাগবে। ওই সময়টাতে সে করলো কি আমার ব্যাগ আর জুতাটা নিচে ফেলে দিল, ব্যাগটা বললো নে তোর ব্যাগ বলে সে মানে বড় বড় কদম দিয়ে আমার থেকে অনেকখানি সামনে চলে গেল, আমাকে পেছনে ফেলে। তো আমি আবার জুতা হাতে নিলাম, ব্যাগ তো আমার হাতেই ছিল, তো আসলাম, সে আমাকে রাস্তায় রেখেই দরজার ভিতরে বাড়ির ভিতরে ঢুকে গেল, এমন একটা ভাব যে সে আমার সাথে আসেই নেই। তো এটা যেহেতু বাসার সামনে নিজেদের এলাকায়, তো এরকম করে সে বাড়িতে ঢুকে চলে গেল উপরে একদম। আর আমি আবার আসলাম প্রায় 1-1.5 মিনিট পরে। তখন যে দারোয়ান আমাদের শফিক ভাই, উনি জিজ্ঞেস করতেছে তুমি একা আসছো, ওরা সবাই কোথায়? আমি বললাম ওরা তো চলে গেছে আমাদের বাসায়, আমি বড় ভাইয়ের সাথে আসছি। তো সে আবার হাসতে হাসতে বলতেছে তার সাথে আমরা অনেক ফ্রি, যে বড় ভাই তোমার রাস্তায় ফেলে রেখে আইসা পড়ছে। আমি বলে হ্যাঁ আমার তো উঁচা জুতা হাঁটতে একটু কষ্ট হইতেছিল এই জন্য। তারপর সে তার রুমে চলে গেছে, আমি আমার রুমে চেঞ্জ করতে গেছি। আমার মা আর খালার রুমে বসে বসে বাংলা মুভি দেখতেছে, তারা দুই বোন মিলে ছবি দেখতেছে। তো বাড়ি তো পুরো খালি একদম নীরব। তো আমি ফ্রেশ হয়ে 10টা বাজে তখন আমি এসে মানে নিচে বসে, তো আমার একটা অভ্যেস যে আমি যখন টিভি দেখি তখন আমি হচ্ছে গিয়ে সোফায় বসতে আমার ভালো লাগে না, আমি সবসময় সোফার সাথে নিচে হেলান দিয়ে বসি, তারপরে টিভি দেখি, মানে পিঠটা সোফার সাথে হেলান দিই। তো এইভাবে বসে টিভি দেখতেছি, তখন সে উপর থেকে নামতেছে, 10টা 10:30 বাজে ওই সময়টাতে উপর থেকে নামতেছে, ওইটা আমি আর খেয়াল করি না, আমি চ্যানেল চেঞ্জ করতেছি দেখতেছি। আইসা তখন সে আমার মানে একদম গা ঘেঁষাঘেঁষি করে পাশের যে সোফার যে খালি জায়গাটা ওখানে বসার পরে আমাকে বলতেছে উপরে উঠতে, নিচে বসে কেন উপরে একটা বস। পরে আমি বলি না আমার সোফায় বসতে ভালো লাগে না, তখন বলতেছে উপরে ওটা আমার চুলগুলো টাইনা দে। তখন না আমি আহাম্মক হয়ে গেছি, আল্লাহ কী বলে এই লোক, কী শুরু করছে সে। তারপরে আমি তো কি বলবো এখন, আর তারপরে উঠছি, উপরে উঠে সোফায় বসছি, সে নিচে বসছে। এর মাত্র মানে আমার তো হাত একদম কাঁপতেছে, আমি তার মাথায় হাত দিব এটারই সাহস হইতেছে না আমার। এর মধ্যে হচ্ছে গিয়ে যে খালা উপর থেকে নিচে নামতেছে, মা আর খালা দুইজনে। তো সে দেখছে তারা যখন ওই দিক থেকে আসতেছিল, একটা সাউন্ড হয় না, দুইজন মানুষ আসতেছে, আমার ছোটো ভাই আছে সাথে, তো আস্তে করে সে সরে এদিকে চলে আসছে, আমি আমার জায়গায় সোফায় বসে আছি। তো আসার পরে খালা জিজ্ঞেস করলো কখন আসছিস বাবু, এটা ওইটা। তো বলতেছে যে মা আমার অনেক মাথা ব্যথা করতেছে, সে নাকি ফুচকা খাওয়ার কারণে তার মাথা ব্যথা করতেছে। বলতেছে ওরা জোরাজোরি করে আমাকে ফুচকা খাওয়াইছে, এখন আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, তুমি আমার মাথাটা একটু মাসাজ করে দাও। তো খালা তার চুল টেনে দিল, অনেকক্ষণ খালার কোলের উপরে সে শুয়ে রইলো। তারপরে সে তার রুমে চলে গেল, আমরা আমাদের রুমে চলে গেলাম। খাওয়া দাওয়া করে তো বাইরে থেকে যেহেতু খেয়ে আসছিলাম আমরা, ফুচকা টুচকা তো পেট তো ভরা, আমি আর খাওয়া দাওয়া করিনি, আর কিছু বলতে পারি না। তারপরে রাত্রেই আবার সে চলে গেছে ঢাকায়। তার যে মেজো ভাই আসছিল, মেজো ভাইয়ের ফ্রেন্ড, তারাও চলে গেছে, তারা মানে 12টা বাজে বের হয়েছে বাসার থেকে। তারপরে তারা মানে ঢাকা চলে যাবে, সকালে তাদের ঢাকা থাকবে, চলে গেছে সবাই, এটা আর আমি জানি না। সকালে উঠে দেখতেছি যে বাইরে যেখানে গাড়িগুলো পার্ক করা থাকে ওখানে একটা গাড়িও নাই। তখন আমি শফিক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় গাড়িগুলো কই, সবাই চলে গেছে? আমি ভাবছি খালাও মনে হয় চলে গেছে, আজকে না দাওয়াত মামাদের বাসায়। পরে বললো না বড় ভাই আর মেজো ভাই চলে গেছে, আর খালা যায় নাই, খালা আছে উপরে। তখন খালার রুমে গিয়ে দেখলাম যে খালা ঘুমাইতেছে, খালা কেউ বলে যায় না, মানে খালা ঘুমাইতে গেছে, তখন তারা চলে গেছে। যাই হোক তারপরে তো আমাদের মামাদের বাসায় যেহেতু দাওয়াত ছিল, তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে 12টার দিকে গেলাম আমাদের বাসায়, আমরা চলে গেলাম। ওইখানে গেছি,
তারপরে তো মামা খুব আফসোস করতেছে যে আসলো না, ও কখনো আমাদের বাসায় আসে না, বেড়ায় না, সে মা মারা গেছে তখন একটু আসলো, এরপরে তার কখনো আসলো না। তেন মামা মানে অনেক আফসোস করতেছে তার জন্য। মানে দুপুরে খাওয়া দাওয়া মাত্র শেষ হয়েছে সবার, 3টা 3:30 বাজে, এর মধ্যে সে ওই বাসায় এসে হাজির। তো সবাই তো অনেক খুশি হয়ে গেছে মামারা, যে আল্লাহ, তার মানে সে হচ্ছে সবার চোখের মনি একদম, তাকে সবাই খুব পছন্দ করে আর চুপচাপ থাকে। তো সবাই বলতেছে আল্লাহ তুই আইসা পড়লে, আবার তো খালা জিজ্ঞেস করতেছে তুই না চলে গেছিস নাকি রাত্রে, তা আবার তুই আসলি কেন? বলতেছে তুমি এখানে একা একা আমার ভালো লাগে না বাসায়, এই জন্য চলে আসছি। ওকে, তারপরে তো সে মামাদের বাসায় তার জন্য মামার রুমটা একদম ফ্রেশ ট্রেশ করে সব নতুন চাদর টাদর দিয়ে, যেহেতু আমরা ওই বাসা থেকে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আসবো, সব কিছু ঠিকঠাক করে দিল। সে ওইখানে গিয়ে ঘুমাইতেছে। তো আমরা তো বিকেলে খাওয়া দাওয়া করা শেষ। তো আমার মেঝো খালার বাড়িতে একটু কিছু ঝামেলা হয়েছে, তো মেঝো খালার বাসা থেকে ফোন আসছে, তো মেঝো খালা চলে যেতেছে। তো মেঝো খালার যে মেয়েটা, খালতো বোন যে 2জন, তাদের সাথে আবার আমাদের তো খুব ভালো সম্পর্ক, বা মানে কান্না করতেছে যাইবো না। তো খালা মানে জোরাজুরি করে যে আমি আর আসতে পারবো না নিতে, চল চল। তো আমরা বললাম কি চল তোদেরকে আমরা সবাই আগায় দিয়ে আসি, তোদের বাসায় দিয়ে আমরা রাত্রে আসবো। তারপরে আমরা সবাই আবার ওই বাসায় চলে গেলাম। কাছাকাছি যেহেতু হয়তো রিক্সা ভাড়া লাগে 20-25 টাকা, এর বেশি আর মানে দূরত্ব না। তো সবাই আবার খালাদের বাসায় গেলাম, অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি করতে করতে 9টা বেজে গেছে। তো আমাদের তো মামাদের বাসায় আসতে হবে রাত্রে খাওয়া দাওয়া করে, তারপরে আমরা বাসায় যাবো। না আমাদের আর এগুলো মনে নেই। পরে আমরা বললাম কি তাইলে আজকে রাত্রে আর যাবোই না। খালা বলতেছে তোরা থাক, আমি রান্না টান্না করি, সকালে একবার দিয়ে আসবো না, আমিও যাবো না। আপা যেহেতু মানে আমার বড় খালার কথা বলতেছে, আপা যেহেতু চলে যাবো, আপার সাথে দেখা করে আসবো না আর নিয়ে যাবো না। তো ঠিক আছে, কেউ যাইবো না, থাকবো এই বাড়িতে। সবাই মানে প্ল্যানিং হয়ে গেছে রাত্রে আমরা কী কী করবো। কোত্থেকে যেন রাত্রের 9:30টার সময় লোক ওখানে গিয়ে হাজির। তো খালা তো মানে একদম আকাশ থেকে পড়ছে, কোনো দিন সে আসে নাই খালার বাড়িতে, এই প্রথম আসলো। তো খুব আদর আপ্যায়ন করলো। তারপরে সে বলতেছে, আমাকে বলতেছে আদিবা তোকে মা যাইতে বলছে। তো আমি বলতেছি যে সবাইকে যাইতে বলছে নাই খালা, চল তাইলে আমরা সবাই চলে যাই। আমি সবাই যাবো না, আমার ছোট মেজো বোন তো আসবোই না, তারপরে যে শাফিন ভাইও আসবে না, আর এখন আমারে বলতেছে খালা যাইতে বলছে। এখন খালা যাইতে বলছে, এখন আমি কী করবো? তো আবার যে আমার মেজো খালা বলতেছে হয়তো তোর সাথে ঘুমায়, তো আপা যা, একা একা ঘুমাইতে মানে ভালো লাগতেছে না, এই জন্য ওরে পাঠাইছে। এদিকে সে গাড়ি রেখে আসছে, বলছে যে গাড়িতে করে খালাকে বাসায় পাঠাই দিতে, খালার মা তারা চলে যাবে বাসায়। সে খামাকে নিতে আসছে, খালা মোটেও পাঠায় নাই। তারপরে আমি কি করব, তার সাথে আবার গেলাম সেই রিক্সায় করে একসাথে বাসায় গেলাম। যাওয়ার পরে আমি আমার খালার রুমে গিয়ে জিজ্ঞেস করতেছি, খালা তুমি আমারে কেন আসতে বলছো? তখন মানে খালা বলতেছে, কই তুই না বললি রাত্রে তোরা থাকবি আজকে ওই বাসায়, মানে আমার মেজো খালা ফোন দিয়ে বলছিল তোরা চলে যাইস, ওরা আজকে থাকবে। এখন আর আমি বলি নাই যে ভাই বলছে এই জন্য আসছি। যাই হোক, পরদিন সকালে খাওয়া দাওয়া নাস্তা টাস্তা খাওয়ার পরে খালা আবার ঢাকা চলে গেল তার বড় ছেলের সাথে, ছোট ছেলেকে নিয়ে। তো আবার আমাদের জীবন মানে যেরকম চলে সব সময় এরকম চলতে থাকলো, পড়াশোনা, স্কুল, খাওয়া দাওয়া, ঘরের কাজ টাজ করা, এইভাবেই মানে চলতে থাকলো। প্রায় 3 মাস 3.5 মাস পরে আমার জন্মদিন ছিল। মানে এর মাঝে খালা শুধু ঢাকা থেকে ড্রাইভারকে পাঠায় প্রতি মাসে, যে আমাদের খরচের টাকাটা ওইটা দিয়ে যায়, আর টুকটাক খালা মার জন্য যেটা পাঠায় বা আমাদের জন্য কিছু পাঠাইলে ওইগুলো দিয়ে যায়। এছাড়া আর কেউ ঢাকা থেকে এর মাঝে আর আসে নাই। তারপরে 3 মাস পরে আমার জন্মদিনেরও 10-12 দিন আগে, মানে জন্মদিন ছিল বাট ওই দিনটাতে না, তো যে বড় ভাইয়ের ড্রাইভার আসছে, সে আমার জন্য 2টা শাড়ি নিয়ে আসছে, অনেকগুলো জুয়েলারি আনছে, চুড়ি, তারপর এক গুচ্ছ বেলি ফুলের মালা। কারণ সে ওইটা তখন জানতে পারছে ঈদের সময় এসে যে আমি বেলি ফুল খুব পছন্দ করি। তো যাই হোক, অনেকগুলো বেলি ফুলের মালা একবারে শপিং ব্যাগের মধ্যে করে তো ড্রাইভার দিয়ে গেলো। আমি বললাম এগুলো কে পাঠাইছে? বললো যে খালার কথা বললো, খালা পাঠাইছে, ওর সাথে একটা মোবাইল দিয়ে গেছে, মোবাইলের মধ্যে সিম লাগানো বাট একটা নাম্বার সেভ করা। তো আমি তো মানে নাচতেছি খুশিতে, বান্ধবীদের সবাইকে বলতে পারবো আমার খালা আমাকে ফোন কিনে দিছে। তো তখন আমাদের 9-এর মানে শেষের দিকে বার্ষিক পরীক্ষা হবে ওই সময়টাতে, 10-এর সরি। যাই হোক, তো সরি এখানে একটু ভুল হয়েছে হয়তো, বা আমি তখন আমি ক্লাস 9-এই পড়ি, 10-এ উঠি নাই এখনও ওই সময়টাতে। তো তারপরে 9-এর বার্ষিক পরীক্ষার সময় আর কি, তখন হচ্ছে গিয়ে আমি তো রাত্রে ওই নাম্বারটা সাথে ফোন দিছি, বাট ফোনটা রিসিভ হয় নাই। তো আমার ভাবলাম খালাকে বলি যে খালা তুমি যেগুলো পাঠাইছো এগুলো তো আমার খুব পছন্দ হয়েছে। তারপরে আর খালাকে বলতে পারি নাই, কারণ সে তো ফোন রিসিভ করে না। আমি তো ভাবতেছি এটা খালার নাম্বার, খালা যেহেতু ফোন দিছে খালার নাম্বারটা হয়তো সেভ করে দিছে, এরকম আমি ভেবে বসে আছি। তো রাত্রের বেলা 11টার সময় আমি আবার ফোন দিলাম যে খালাকে তোমার বলতে হবে যে খালা তুমি এত কিছু পাঠাইছো, আমার অনেক পছন্দ হয়েছে। তো ফোনটা তারপরেও রিসিভ হয়নি। তারপরে রাত্রের বেলা 1:30টার সময় ফোন আসছে।
তো নোকিয়া ফোনের যেই পরিমাণ সাউন্ড, আমি আর আমার মেজো বোন একসাথে ঘুমাই। তো আমি প্রথমে তো ফোন বাজছে ততটা খেয়াল করি নি, আমার মেজো বোন ঘুম থেকে উঠে গেছে। ও উঠে মানে আমাকে বকতেছে যে কি এক ফোন পাঠাইছে খালা রাত্রেবেলা, তোরে কে ফোন দেয়। তখন মানে আমি লাফায় টাফায় উঠা ফোন রিসিভ করে, মানে আমার তো মাথায় এটাই চলতেছিল যে আমি খালাকে বলবো যে খালা আমি এগুলো পাইছি, আমার খুব পছন্দ হয়েছে। তো আমি কানে ফোন দিয়ে বলতেছি যে হ্যাঁ খালা, আমার তো অনেক পছন্দ হয়েছে তোমার শাড়ি, আর মানে ফুলগুলো অনেক সুন্দর, আমি বইয়ের পাতার মধ্যে রেখে দিছি একটা মালা বেলি ফুলের, এরকম বলে তখন ওই পাশ থেকে সে বলতেছে যে পছন্দ হয়েছে তোমার শাড়ি। মানে এই প্রথম সে আমাকে তুমি করে সম্বোধন করছে, সারা জীবন তো সে আমাকে তুই তুই করেই বলতেছে। তখন না আমি আবার নাম্বারের দিকে দেখতেছি, আবার কানে হ্যালো হ্যালো করতেছি, পরে তুই কি কানে শুনিস না, হ্যালো হ্যালো করতেছিস কেন। তখন আমি ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে ঘুমাই গেছি। তখন আমি বুঝতে পারলাম যে এই লোকের নাম্বার কেন আমার মোবাইলে সেভ করা। তাহলে এটা কি খালা পাঠায় নাই? তো রাত ভরে আমার আর ঘুম আসে না, আমি তাকে এটা জিজ্ঞেসও করার সাহস পাই নাই, মোবাইলে আর খুলি নাই। তো মোবাইল খুলি নাই, ওইভাবে মোবাইল বালিশের নিচেই রয়েছে। আমি তো পরদিন সকালে স্কুলে চলে গেছি। এভাবে মানে 2 দিন কেটে গেছে। আমি আর ভয়ে ফোন খুলি না, খুললে যদি এই লোক ফোন দেয় ওনার সাথে আমি কী কথা বলবো। তারপরে 2 দিন পরে আস্তে আস্তে ফোনটা খুলছি, খোলার পরে তখন সে হচ্ছে গিয়ে আমাকে অনেক বকাঝকা দিল, কেন আমি করলাম, ফোন বন্ধ করছি কেন। তখন আমি আবার মানে খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলাম যেগুলো কি আপনি পাঠাইছেন আমার জন্য নাকি খালা পাঠাইছে। পরে বলতেছে যেগুলো আমি পাঠাইছি, আমি তো দেশের বাইরে চলে যাব, তো সামনে তো তোর জন্মদিন, ভাবলাম তোর একটা গিফট দিয়ে যাই। তো ঠিক আছে, গিফট দিতেই পারে বড় ভাই, এই চিন্তা ভাবনা করে আর ওইটা তত আর কি গায়ে মাখাই নেই। তারপর আমার পরীক্ষা শুরু হয়ে গেল, সেও বাহিরে চলে গেছে, তত ফোন টোন দেওয়া হয় না। তো টরীক্ষা শেষ ডিসেম্বরের যে ছুটিটা, ওই ছুটির সময়টাতে তখন তো আজাইরা বাসায় ওরকম পড়াশোনা নাই। তো খালা অনেক বলছে যাইতে, কিন্তু আমার মা কেন জানি না আমাকে ঢাকা যাইতে দিতে চায় না, বলে যে না যাওয়ার দরকার নেই, ওরা আসবো না। তারপর খালা আসলো, খালা এসে একদিন থেকে গেল, আর কেউ আসে নাই, খালা একাই আসছে, মানে পিঠা টিঠা বানায় দিল, আম্মু এগুলো নিয়ে টিয়ে গেল। এরপরে ওইরকম মানে নর্মালি তারপর ট্রেনে উঠলাম। মানে এর মধ্যে তার সাথে আমার আর কোনো কথা নেই। প্রায় 3.5 মাস 4 মাস পরে আবার একদিন রাত্রে সে ফোন দিয়েছে এরকম 1টার সময়। তো যে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে এতদিন যে আমি তোকে ফোন দিলাম না, তুই তো ফোন দিয়ে আমার খোঁজ খবর নিলি না। তখন আমি কী বলবো, আমি বলি কি কই, আমি মনে করলাম আপনি ব্যস্ত, আপনার দরকার হইলে তো আপনিই ফোন দিতেন। তখন সে বলতেছে তোর কোনো দরকার নেই আমার কাছে। আমি তো সাদা শীতটা বলতেছি যে তা কই, আমার কি দরকার আপনার কাছে, এরকম বললাম। বলির পরে সে বেশি কথা বলে না, ওই দিন ফোনটা রেখে দিছে। এরপর থেকে মানে প্রায় প্রতিদিন রাত্রেই, হয়তো মাঝে মাঝে 2-1 দিন মিস হয়ে যায়, ওই 1টা-1.5টা নাগাদ সে আমাকে ফোন দেয়। সে নাকি বাসায় আসতে আসতে তার মানে 12:30-1টা বেজে যায়, তো ফ্রেশ হয়ে সাথে সাথে সে আমাকে ফোন দেয়। তো এটা যেমন আমার একটা অভ্যেসের মতো হয়ে গেছে, তখন না আমার আর ঘুম আসে না। ওই 1টা-1.5টা বাজে, 2-3 মাস চলে গেছে যখন এই জিনিসটা এভাবে চলছে, তো 1টা-1.5টা বাজে আমার মনে হয় সে তো ফোন দিবে। এরকম চলতে থাকলো বেশ কিছুদিন। তো এমন কথা চলতেছে, এর মাঝখানে একদিন সে আমাকে জিজ্ঞেস করলো যে তুই কি কারোর সাথে প্রেম করিস। তখন আমি বললাম আল্লাহ না, আমি জীবনেও প্রেম করবো না, আমি তো পড়াশোনা করব, চাকরি করব, তারপর আমার মা এত কষ্ট করছে, মাকে নিয়ে থাকবো সারা জীবন, এরকম অনেক কিছু বুঝাইলাম। তখন সে বললো হ্যাঁ হ্যাঁ গুড, ভালো মতো পড়াশোনা কর, প্রেম করিস না কিন্তু কারোর সাথে, এগুলোর দরকার নাই, তোর তো এমনি বিয়ে ঠিক হয়ে আছে। তখন আমি বলি কার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে? আর না তুই জানিস না, ছোটোবেলায় তোর বিয়ে ঠিক হয়ে গেছিলো। তো তখন না আমি ফট করে বলে ফেলছি কি আমার তো রাফিন ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল ছোটোবেলায়, কিন্তু রাফিন ভাইয়ের তো গার্লফ্রেন্ড আছে, সে তো আমাকে বিয়ে করবে না। তখন সে খুব হাসছে। হাসার পরে আমি মানে আর কিছু বলি না, হাম্মুখ হয়ে গেছে যে আসলে কি তারা এই জিনিসটা ভাবে নাই, আমি বলে ফেললাম। যাই হোক, তখন ওই ব্যাপারে আর কখনো কথা হয় না। তো কথা বলার মাঝে মাঝে আমি খেয়াল করতাম সে না আমাকে তুমি করে বলে মাঝে মাঝেই। ওই যে অনেকক্ষণ কথা বলছি, প্রায় 7-8 মিনিট 10 মিনিট কথা হয়ে গেছে, 2-4টা কথার মাঝখানে সে আমাকে বারবার তুমি বলে সম্বোধন করতেছে। তো তখন মানে প্রথম দিকে তো কেমন জানি লাগতো ব্যাপারটা, পরবর্তীতে এই জিনিসটা আমার কাছে ভালো লাগতে শুরু করলো। আমার খুবই ভালো লাগতো যখন সে আমাকে তুমি বলে ডাকতো, তখন আমার খুব ভালো লাগতো। মানে চলতে থাকলো। তো এর মাঝেই আমি যখন ক্লাস 10-এ পড়ি, ওই সময়টাতে আমার প্রি টেস্ট পরীক্ষার কিছুদিন পরে তার হচ্ছে গিয়ে বার্থডে ছিল। তা আমি বললাম কি যে আপনার তো জন্মদিন চলে আসছে, তাহলে আপনাকে এবার জন্মদিনে একটা গিফট দিব না, আপনি আমার জন্মদিনে এতগুলো গিফট দিয়েছেন, আপনি কী গিফট চান? পরে বললো তো তুই আমাকে কী গিফট দিবি? তো আমিও চিন্তা করলাম বেটা এত বড়লোক মানুষ, টাকা পয়সা নেই অভাব, আমি তারা কী গিফট দিব। তারপরে চিন্তা ভাবনা করে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আইসেন, আপনার জন্মদিনে আইসেন, আমি আপনাকে একটা গিফট দিব। এরপরে আমি তো আমার কাছে তো টাকা তো থাকেই কম বেশি সব সময়, কারণ মার কাছ থেকে টুকটাক তো হাত খরচের টাকা নেই। খালা যখন আসে তখনই আমাকে 1000-2000 করে টাকা দিয়ে যেত, ওইটা আমার কাছে জমা ছিল, আমার কাছে প্রায় 2500 টাকার মতো ছিল। তো আমি গিয়ে 2000 টাকা দিয়ে তার জন্য একটা মানি ব্যাগ কিনে নিয়ে আসছি।
তারপর ছোট্ট একটা কেক নিয়ে আসছি তার যেদিন বার্থডে ছিল ওই দিন। তো সকালে তাকে ফোন দিচ্ছি আজকে আপনি আইসেন। তো সে বলছে আচ্ছা দেখি। তো দেখি বলছে যদি চলে আসে তো আমি আনছি এগুলো মানে লুকায় আমার রুমেই রেখে দিছি। স্কুল থেকে আসার সময় আর কি নিয়ে আসছি, সে 5টার সময় এনে সব কিছু ঠিক রেখে দিছে আমার রুমেই, যাতে মা যাতে না দেখে। তো মা ওই রকম না যে খুঁজে খুঁজে দেখবে যে আমার মেয়ের ব্যাগে কী আছে বা কী করতেছে মেয়ে, তার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপরে সে তো আর আসে না। এরপরে আমি তো খাওয়া দাওয়া করে ঘুমায় গেছি। সে আসছে রাত্রের 12টার সময়, মানে জন্মদিন শেষ তখন আসছে। ওই দিনই তার জন্মদিন, দিনের বেলায় জন্মদিনটা ছিল। তো 12টার সময় আসছে। আসার পরে সে যে খালা যে দরজা খুলছে, খালাকে জিজ্ঞেস করছে যে সবাই ঘুমায় গেছে, বলছে হ্যাঁ। তো সে তার রুমে গিয়ে তারপর আমাকে ফোন দিছে, কারণ যেহেতু সবাই ঘুমায় গেছে বলছে। তো ফোন দেওয়ার পর আমি তো অপেক্ষায় ছিলাম যে সে যেহেতু আসে নাই সে তো ফোন ডেফিনেটলি দিবে। তারপরে ফোন দিছে, পরে আমি বললাম যে আমি কিন্তু গাড়ির শব্দ পাইছি, সে যে আসছে আমি গাড়ির শব্দটা পাইছি। তারপরে তত মানে খেয়াল করিনি, হয়তো চোখটা লেগে গেছিলো। তাই বললাম আপনি তো আসলেন না, আপনি বললেন আপনি জন্মদিনে আসবেন, আপনার জন্য গিফট কিনে রাখছি আমি। তখন সে বলতেছে যে কই, আমি তো এসে রুমে বসে আছি সেই বিকেল থেকে, তোরে তো দেখি না। কী অবস্থা, বিকেল থেকে মিথ্যা কথা বলেন, আমি সন্ধ্যাবেলা বাইরে গিয়ে আসছি, কই আপনার গাড়ি তো দেখি নাই। বলতেছে আয় কী গিফট আনছস নিয়ে রুমে আয় তাড়াতাড়ি, আমি আসছি। তো 12টা 1টা তো বেজে গেছে, সবাই মোটামুটি ঘুমে। তো আমি আরও আধা ঘন্টা একটু ফ্রেশ হইলাম, উঠা চুল টুল আছড়াইলাম। তারপরে তার মানি ব্যাগটা বের করে কেকটা নিয়ে আস্তে করে গেলাম তার রুমে। যাওয়ার পরে সে হচ্ছে গিয়ে দেখলো, তো মানি ব্যাগটা দেখে মানে নেড়ে চেড়ে রেখে দিল, বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো আমি কেক কাটতে দিলাম, বললো যে জন্মদিন তো শেষ, এখন আর কেক কেটে কী হবে। আমি আল্লাহ, আমি এই 300 টাকা দিয়ে কেকটা আনছি, কাটেন, আমি একটু খাই আপনি একটু খান। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে দাঁড়া তোরে খাওয়াই। তখন কেক কাটলো, কাইটা সে আমারে খাওয়াইলো, আমি আর তারে খাওয়াইটাই নেই। তারপর সেই তারটা খাইলো হাত দিয়ে। কারণ বলতেছে কেকটা একটু মজা না। আমি কেক কিনে নিয়ে আসলাম, এরপরে আবার বলে মজা না। যাই হোক, তো এটা বলার পরে তো সে বলতেছে যে আমি তো ভাবছিলাম তুই আমাকে অন্য কিছু গিফট দিবি। তখন আমি বলতেছি কি যে অন্য কিছু কী গিফট দিব। তার ডিমান্ডটা ছিল এরকম যে সে আমাকে একটু জড়ায় ধরতে চাইছে আর কি। তো আমি এই জিনিসটাকে এত নেগেটিভলি দেখছি, আমি ওইখানে মানে সব কিছু ফালায় তার রুমে রাইখে আমি নিচে চলে আসছি। নিচে চলে আইসা যে আমার রুমে দরজা লাগাইছে, আর সে তখনই সাথে সাথে বাইরে হয়ে আবার চলে গেছে ঢাকায়। তো আমি মানে খুব সিরিয়াস হয়ে গেছি ব্যাপারটা। পরদিন থেকেই তাকে আমি এত পরিমাণে ফোন দিতেছি, মানে আমার মনে হলো যে আমার ব্যাপারটা বেশি হয়ে গেছে, তাকে আমি বুঝায় বলতে পারতাম বা অন্য কিছু। তখন থেকে না আমার মনে হচ্ছে সে কি আমাকে পছন্দ করে। এতদিন মানে সে আমার সাথে এত কথা বলে, আমার ভালো লাগে, বাট এই জিনিসগুলো আমার মাথায় আসে নাই। তো আমার মাথায় আসতেছিল একটা নেগেটিভ চিন্তাভাবনা, সে কি আমাকে ইউজ করতে চাইতেছে, আমরা তাদের বাড়িতে থাকি, তো আমার সাথে হয়তো ফিজিক্যালি কোনো রিলেশন করার পর আমাকে ছেড়ে দিবে, সে কি আমাকে কোনোদিন বিয়ে করবে, সে এত শিক্ষিত এত স্মার্ট, সে হয়তো বিদেশি কাউকে বিয়ে করবে, নানা নোংরা চিন্তাভাবনা আমার মাথায় ঘুরতেছিল। কিন্তু আসলে তো ব্যাপারগুলো এরকম ছিল না। কিন্তু এরকম 3-4 দিন মানে নিজেকে বুঝাইতে আমার লেগে গেছে। তারপরে আমি তাকে এই যে ফোন দিতেছি, সে তো আর ফোন ধরে না। তো তারপরে সে কেন ফোন ধরলো না আর কি হইলো সেটা জানার জন্য তো অবশ্যই আপনাদেরকে 4 নম্বর পর্বটা দেখতে হবে। আসলে আমার শরীরটা অনেক খারাপ, আমার কথা বলতে এত কষ্ট হচ্ছিল, তারপর আমি আপনাদের জন্য এত বড় একটা ভয়েস দিলাম যে বারবারই আমি আটকে যাচ্ছিলাম, আর আমি মানে স্টোরিটাই ভুলে গেছি, আমার মানে এতটাই অবস্থা খারাপ ছিল। যাই হোক, তারপরেও তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর 4র্থ পর্বের জন্য কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে। আর যদি ভালো লেগে থাকে, বা আমি যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করতেছি, তাহলে একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করে দিয়েন। আর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন গল্পটা নিয়ে, আসলে আপনাদের মন্তব্যটা কী। আর এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।